নমস্কার। আমাদের পোস্ট ক্রেডিটের আজকের এপিসোডে এমন একজন মানুষ আমাদের সঙ্গে বসে আছেন। আমরা সবসময় তার কথা বলতে ভালোবাসি সবার কাছে। কারণ এই যে চন্দন রায় সান্যাল, এই একজন বাঙালি মানুষকে আমরা যখন দেখি যে তিনি খ্যাতির ওই চরম সীমাটায় পৌঁছে গেছেন, তখন হয়তো বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকেরই খুব আনন্দ হয়। এবং তার সঙ্গে কথা বলতে বসে আজকে একই আনন্দ আমার মধ্যেও আছে যে আমরা জানি যে কত কত ছবি, যে ছবির নাম আমরা যদি নাও করি তাও আপনারা প্রত্যেকেই জানেন যে যে ছবি দিয়ে তার ডেবিউ থেকে শুরু করে তার ফিল্মোগ্রাফিটা এমন, যে ফিল্মোগ্রাফিতে যারা সিনেমা দেখতে ভালোবাসেন তারা দেখেনি এরকম ছবি বোধহয় নেই। চন্দনদা, তোমাকে আমি ওয়েলকাম করছি আমাদের শোতে। থ্যাংক ইউ। আমি প্রথমে যেটা বলবো যে এই যে একটা মানে হিংসে করার মতো, ঈর্ষা করার মতো একটা ফিল্মোগ্রাফি, এই ফিল্মোগ্রাফির পরেও যারা যারা চন্দন রায় সান্যালের সঙ্গে বসেন কথা বলেন তারা বলে যে একদম অনেকদিন আগে যেরকম মানুষটাকে পেয়েছিলাম আজকেও তাই, কিন্তু তার মধ্যে তিনি ওরকম ক্লাসিক এতগুলো ছবি করে ফেলেছেন। এইটার রহস্য কি? একজন অ্যাক্টরের লাইফে তো অনেক রকমের ব্যাপার থাকে। এটা রহস্য খুবই সিম্পল আছে। এটা হচ্ছে গল্পটা হলো যখন মানে আপনি একজন সাংবাদিক, আমি একজন অভিনেতা। আমি নিজের প্রফেশনটাকে কত ভালোবাসি, আর আমি যে নিজের প্রফেশনটাকে ভালোবাসি ওটা কোন কারণে ভালোবাসি, আমি কি আমার প্রফেশন থেকে কী এক্সপেক্ট করছি, আমি এই প্রফেশন বা এই অভিনয়ের জগতে কেন ঢুকেছিলাম। আমি ঢুকেছিলাম কি অভিনয় করার জন্য, না অভিনয়ের সাথে যে জিনিসগুলো পাওয়া যায় ওটার জন্য। তো আমার প্রথম দিন থেকেই খুব ক্লিয়ার, আমার মাথায় ছিলাম যে আমি অভিনয়, আমার প্রথম প্রেম অভিনয়ের জন্যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি। আগে যখন আমি নাটক করতাম, সো দ্যাট থিওরি আই অলওয়েজ অ্যাপ্লাই, যে আমি কোনো ডিরেক্টরের সাথে কাজ করছি, সিনেমা করছি, এটা আমাদের একটা অপরচুনিটি। আই ফিল ভেরি গ্রেটফুল অ্যান্ড লাকি যে ওর পরে কি হবে ওটা আমার হাতে কিছু নেই, যে আমি কত ফেমাস হয়ে গেছি বা অনেকেরা কি হয় যে করতে করতে, যেটা আমি নট এ কমেন্ট, বাট আমার মনে হয় যে what I try to be, I don't want to become a slave of byproducts of acting. তো আপনি হয়তো 5 বছর আগে আমাকে যেরকম দেখেছেন, আমি হয়তো এখন অমনি আছি, কারণ আমি সবসময় নিজের কাজে মেতে থাকি, অন্যান্য জিনিস আমার খুব একটা দেখি না চাই। আর এই যে মানে ফোকাস থাকা একজন অ্যাক্টরের যেটা সব থেকে বড় গুণ, এবং অনেকে যেটা বলেন যে অবজার্ভ করা আরেকটা বড় গুণ হয়। তো যারা খুব সিম্পল লাইফ লিড করেন তারা তো অবজার্ভও করেন। তো এই যে ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করা, অনেক মানুষকে অবজার্ভ করা, সেইটা একজন অ্যাক্টরের যে তার ক্রাফটকে কতটা এফেক্ট করে। আমি ভিন্ন ইন্ডাস্ট্রির মানুষদের কথা বলছি। হ্যাঁ, গুড। না, আপনি যে প্রশ্নটা করলেন, গল্পটা হলো যে অভিনেতার জন্য অবজার্ভ করাটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে রোজ দিন রাত পড়াশোনা করা, মানে ডাক্তারের মনে হয় না, যেমন ডাক্তার চিরকাল পড়াশোনা করতে হয়, আজ নতুন সার্জারি এসে গেলো, আজ হয়ে গেলো, ওটা অবসলিউট হয়ে গেছে, নতুন ফাইল এসে গেছে, নতুন সফটওয়্যার। তো অভিনেতা না, ওটাও একটা সফটওয়্যার আপডেট করতে থাকা হচ্ছে। কারণ আপনি ধীরে ধীরে ধীরে, মানে আমি একটা ছোট্ট গল্প বলবো, যেটা আমি উডি অ্যালেনের খুব বড় ফ্যান। হ্যাঁ, হলিউড ডিরেক্টর উডি অ্যালেন একটা ছবি করেছিলেন অ্যানি হল বলে। সেটা আমি অনেক বছর আগে দেখেছিলাম, ভালো লেগেছিল। কিন্তু আমি ওটা রিসেন্টলি যখন দেখলাম, ডলবি সাউন্ড বা বড় পর্দায় না, একটা ছোট্ট টিভি, দুপুরে ডাল ভাত খেতে খেতে আমি ওই ছবিটা দেখছি। ছবিটা দেখে ভাবলাম যে এটা কত বড় ছবি, এমন এমন জিনিসের ছবিটা আমি দেখতে পারলাম যেটা আমি 12 বছর আগে দেখতে পারলাম, কারণ ওটা অবজার্ভ করলাম এখন 12 বছর পর। সো আর্ট ইজ লাইক দ্যাট, মানে তোমাকে নিজের সফটওয়্যারটাকে এমন জায়গায় আপডেট করতে হবে। তো অনেক সময় যদি আমি ভেবে নিন অরণ্যের দিন রাত্রি দেখছি, বা কাঞ্চনজঙ্ঘা দেখছি, বা জলসাঘর দেখছি, ভালো ছিল, দেখেছি। কিন্তু যখন আপনি আবার দেখবেন, তো আপনার উইজডম, আপনার যে এক্সপিরিয়েন্স, অবজারভেশন এত বেড়ে যায় যদি আপনি ফোকাস থাকেন। তো আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে চেষ্টা করি যে আমার সফটওয়্যারটা সবসময় আপডেটেড থাকে। তো আমি লোকেদের সাথে কাজ করি বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি চেষ্টা করি যে লোকেদের সাথে কানেকশনটা থাক, ওটা ডিসকানেক্ট না হয়। আর যেহেতু যারা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মাইস্ট্রো বলে যাদেরকে আমরা জানি, যে যেখানে
শুরুই হচ্ছে রাকেশ ওম প্রকাশ মেহরা। আজকে আমরা যেদিন কথা বলছি আজকে রাকেশজির জন্মদিন, তো আচ্ছা, হ্যাপি বার্থডে স্যার। রাকেশ ওম প্রকাশ মেহরার সঙ্গে শুরু, বিশাল ভরদ্বাজের মতো পরিচালক, এদিকে বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে এই যে এদের যে কাজ করার ধরনটা। আর আমি এটা এই কারণের জন্য বলছি যে এখন খুব কথা হয় যে এই ডিজিটাল মিডিয়াম বেশি বেড়ে যাওয়ার ফলে, ওটিটি আসবার ফলে অনেক পরিচালকদের মধ্যে কাজ করার ধরনটা বদলে গেছে, তাদের সিনেমার প্রতি অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে গেছে। তো বিইং অ্যান অ্যাক্টর, তুমি তো খুব কাছ থেকে এদের অ্যাপ্রোচগুলোকে দেখছো, তাদের সাথে কাজ করছো, সত্যি কি এই বদলটা হয়েছে না সিরিয়াস ফিল্ম মেকাররা সিরিয়াসই আছে? সিরিয়াস ফিল্ম মেকাররা সিরিয়াসই আছে, শুধু টেকনোলজিতে হয়তো চেঞ্জ হয়ে গেছে। আর ক্রাফটটা যেরকম বললাম সফটওয়্যার আপডেট হয়ে যায়। যেরকম কামিনে যখন আমি করেছিলাম বিশাল ভারদ্বাজের সাথে, তো ওই ছবিটাতে নেগেটিভে শুট হচ্ছে, স্টকে শুট হচ্ছে। আর এখন লোকেরা জানি আপনি ইন্টারভিউতে, আপনার পুরো ইন্টারভিউটা একটা ছোট্ট একটা মেশিনে রেকর্ড হয়ে আছে, আপনার নিজের লাইট আছে, আপনার নিজের সাউন্ড আছে। কিন্তু হয়তো দুনিয়া এইসব টেকনোলজিতে আগে চলে গেছে, কিন্তু আপনি আপনার এক্সপিরিয়েন্স বা আপনি যে সংবাদ, আপনার যে প্রশ্নগুলো বা আপনি যা চিন্তা করেন বা আপনি, আমার তো মনে হয় যে আমরা যে আজ গল্পটা করছি, এটা এই বড় ক্যামেরা হোক ছোট ক্যামেরা হোক, লাইট থাকুক না থাকুক, এটা আমরা যে রাস্তায় বসে থাকি, চায়ের দোকানে বসে থাকি, আমাদের গল্পটা চেঞ্জ হবে না। হ্যাঁ না? সেমনি আপনি যেরকম যে জিনিসটা ভাবছো, তো আমার মনে হয় যে বড় বড় যারা ডিরেক্টর, তারা হয়তো মার্টিন স্করসেসি 83 বছর বয়স, এখনো ছবি করে যাচ্ছে, 50 বছরের ছবি করছে। কত টেকনোলজি চেঞ্জ হয়ে গেল, সব হলো, এখনো ছবি করছে, এখনো লোকেরা দেখতে যাচ্ছে। আই থিঙ্ক ইউ হ্যাভ টু বি connected with the audience, with the time. Technology might change, but inner core যেটা তোমার, ওই কানেক্টিভিটিটা খুব জরুরি টু সার্ভাইভ ফর আ লং লং টাইম। আর যেটা আমি টনিদার কথার প্রসঙ্গে আসবো, যে টনিদার সঙ্গে তুমি আগেও কাজ করেছো এবং মানে এই টিমটার একটা বড় অংশ ওখানেও ছিল, তুমি ছিলে, পদ্মপ্রিয়াও ছিল। তো এই যে টনিদার যে মেকিং এর স্টাইলটার মধ্যে মানে আমার খুব খুব একটা লিরিক্যাল ব্যাপার আছে যেটা মনে হয়, যেটা আমরা এইবার ট্রেলারেও দেখলাম যে খুবই লিরিক্যাল ব্যাপারটাকে আমরা পাচ্ছি। যে এই যে লিরিসিজম যেটা যেটা বুদ্ধদেব দাশগুপ্তের ছবির মধ্যেও প্রচন্ড পরিমাণে ছিল, এবং ফ্রেমিং এর মধ্যেও বুদ্ধদেব দাশগুপ্তের ছবির ফ্রেম দেখলে বোঝা যেত যে এটা বুদ্ধদেব দাশগুপ্ত ফ্রেম। তো এইরকম মানুষের সঙ্গে কাজ করবার পরে যখন আমি কাউকে ছোট না করে বলছি যে হয়তো সবাই তো এই জায়গাটা রিচ করতে পারেনি, সমস্ত পরিচালক সম্ভবও নয়, কিন্তু কাজ তো তোমাদের তাদের সঙ্গেও করতে হয়। তো সেইটাতে তখন কি ভেতরে কোনো একজন অ্যাক্টরের জায়গা থেকে এই প্রফেশনালিজমটা তো বজায় থাকে, কিন্তু একটা ভয়েড তৈরি হয় যে আমি মিস করা থাকে, যে যখন পরপর এরকম ভালো ভালো কাজ করবার পরে। না, ওটা আসলে কি হয় না, ওটা ওই জিনিসটা ওটা ইগো থেকে আসে। সবচেয়ে জরুরি আমার একটা অভিনয়ের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে নিজের ইগোটাকে পেছনে রাখা। তো যেরকম অনেক সময় হয়ে যায় যে আমি এই করে নিচ্ছি, আমি সেই করে নিচ্ছি, আমি এই ডিরেক্টর সাথে এরকম হ্যানা ত্যানা, আমি ইটস অল স্টোরিজ অফ মাই মাইন্ড। যদি আমি অনিতার সাথে এরকম কাজ করেছি, বুদ্ধদার সাথে এরকম কাজ করেছি, বিশাল যুবক, আমি অন্যান্য ডিরেক্টরদের সাথেও কাজ করেছি যারা হয়তো নতুন ডিরেক্টর বা প্রথম ছবি করেছে, আমি রিসেন্টলি করি না। কিন্তু আমার মনে হয় একটা অভিনেতার রোল যেটা হচ্ছে, ওটা হচ্ছে নিজের ডিরেক্টরের সাথে মানিয়ে যাওয়া। আমি ওখানে গিয়ে এরকম যে আমি বুদ্ধদার অ্যাক্টর বা আমি টনিদার সাথে ওদের এক্সপিরিয়েন্স যেটা আছে ওদের হিসেবে কাজ করে, তো আমার একটা ভালো অ্যাক্টর সেই হয় যে নিজের ডিরেক্টরের হিসেবে কাজ করে। ওই গল্প যা হয়েছে, মানে there is a reason I chose the story. So now it's my responsibility and as a professional actor যে আমি ওই ডিরেক্টর যা বলছে ওটা মানিয়েছি। তখন আমি এসব ভাবি না যে আমি হয়তো বড় ডিরেক্টরের সাথে কাজ করি বা তার সাথে কাজ করি। আমি অনেক সময় একটা শর্ট ফিল্মও করেছি, নতুন ডিরেক্টর, একদম নতুন ডিরেক্টরের সাথে করি, খুব সুন্দর কাজ হয়েছে। আই থিঙ্ক ইফ ইউ ডু এনিথিং উইদাউট এক্সপেকটেশন, উইদাউট জাজমেন্ট, যেটা আই থিঙ্ক আমার লাইফের সবচেয়ে বড় আরেকটা হচ্ছে ইগো সেকেন্ড ইজ জাজমেন্ট। বিফোর জাজিং এনিওয়ান আই ডোন্ট জাজ এনিওয়ান। আমার মনে হচ্ছে গল্পটা ভালো, দেখি কি করা যায়। আই থিঙ্ক দ্যাটস হাউ আই ওয়ার্ক। আর এই যে গল্পের কথা এলে যেটা বলতেই হয় যে স্ক্রিপ্ট চয়েস করার ক্ষেত্রে অনেককে আমরা দেখি যে অনেক বিভিন্ন মানুষের বিভিন্ন অ্যাক্টরদের স্ক্রিপ্ট চয়েস করার ক্ষেত্রে বিভিন্ন রকমের কনসেপ্ট তারা মাথার মধ্যে রাখে। তুমি স্ক্রিপ্ট চয়েস করো কিভাবে? সবচেয়ে জরুরি হলো ডিরেক্টরের ভিশন, গল্পতে আমার চরিত্রটা কী করছে, গল্পতে মানে হাউ ইজ ইট হেল্পিং, মানে যদি ওই গল্প থেকে আমার চরিত্র যদি বের করে দেওয়া হয়, গল্পটা কি সার্ভাইভ করবে না করবে।
এই 3-4টে জিনিস নিয়ে আমি চিন্তা করি বিফোর আই ডু ফিল্ম। আর কেউ কেউ বলেন যে তারা সবসময় চান যে ন্যারেশনটা তাদের কাছে ডিরেক্টর দিন, আবার কেউ কেউ বলেন যে না, ন্যারেট যেই করুক আমার ডিরেক্টরের সঙ্গে কথা বললেই হয়। তোমার ক্ষেত্রে কি তুমি কি প্রেফার করো কোনটা, যে তোমাকে তোমার ডিরেক্টর এসে গল্পটা ন্যারেট করবে, না স্ক্রিপ্ট রাইটার ন্যারেট করলো সেটাও তো? আমি জেনারেলি কি করি, আমি দেখুন টনির সাথে আমি আগে কাজ করেছি, আমি জানি যে টনিরা কি করবে, বা এরকম কোনো ডিরেক্টর যারা আমি কাজ দেখেছি, হয়তো বড় ডিরেক্টর, আমি ইমতিয়াজের সাথেও কাজ করেছি, সঞ্জয় গুপ্তার সাথেও কাজ করেছি, অনেক ডিরেক্টরদের সাথেই কাজ করেছি, সুভাষ ঘের সাথেও কাজ করেছি। তো আমি জানি যে উনি কি করতে ডেলিভার করেন, কি তখন উনি যা নারেশন দিচ্ছে আমি ওটা বুঝে যাই যে হ্যাঁ ঠিক আছে, আমি এই স্পেসে আমাকে কি করতে হবে। অনেক সময় হয় যে ডিরেক্টর নতুন, তখন আমি স্ক্রিপ্ট পড়ে যাবো। আচ্ছা, যদি কি আমার সাথে তার সাথে কাজ করিনি বা আগে কোনো কাজ দেখিনি, তো আমি খুব হামলি আমি জিজ্ঞেস করি আপনি স্ক্রিপ্টটা আমি পড়ি, পড়ে আমি আপনার সাথে বসতে চাই যে আপনি কি চিন্তা করছেন, আমার এই আমি নোটস, আমার কি কি নোটস আছে, ওটার আমার কয়েকটা প্রশ্ন থাকবে, ওটা আপনি আমাকে জবাব দিতে পারেন, মানে আমার জন্য ভালো। আমি এখন স্ক্রিপ্টটা তৈরি আগে, তারপর ডিরেক্টরের সাথে বসে উনি আমাকে গল্প শোনায়, তারপর আমি নিজের কোয়েশ্চেনগুলো ডিরেক্টরের সাথে রাখি, আর এই আনসারগুলোকেই হয়তো ধীরে ধীরে ক্যারেক্টার আমি অ্যাপ্রোচ করি। আর এই ইন্ডি ফিল্মের জায়গাতে এসে এখন আমরা নর্মালি দেখি যে অনেকেই বলেন যে আমরা একটা কাজ করতে চাই, আমাদের হয়তো বাজেট কম, আমরা অমুক ক্যারেক্টারকে কাজ করতে চাই, কিন্তু আমাদের সেই অ্যাক্সেস নেই। এবার যেহেতু তোমার ব্যাপারটা অনেকটাই বলিউড কেন্দ্রিক বা এটা, তো অনেকে অ্যাক্সেস পান না। মানে আমি এটা তোমাকে এই কারণে জিজ্ঞাসা করছি, অনেক নতুন ফিল্ম মেকার যারা হয়তো সত্যি অনেস্টলি ছবি বানাতে চান, তারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা তো আলাপ থাকে, তোমরা একটুখানি বলবে। আমি কখনো এটা বলি না, কারণ আমার মনে হয় এইভাবে কাউকে অ্যাপ্রোচ করে হয় না কাজ। কিন্তু যদি মানে এখানে অনেকে তোমার নামও বলেন যে তারা চান হয়তো খুব সিরিয়াস একটা ক্যারেক্টার, তারা চন্দন রায় সান্যালকে চান, অনেকে বলেন তাদের সঙ্গে দেখা করিয়ে দেবেন, কথা বলিয়ে দেবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা ফেক বেরোয়। এটা তো প্রত্যেক ইন্ডাস্ট্রিতে আছে। যদি নতুন কোনো এখানকার পরিচালক বা গল্প কেউ লিখেছে, সে যদি ডাইরেক্ট চন্দন রায় সান্যালকে পৌঁছাতে চায়, সেক্ষেত্রে সে কি করতে পারে? সে তো নিশ্চয়ই, মানে এখন তো এরকম, মানে আমাকে সবাই চেনে, যারা আমাকে চেনে, আর আই থিঙ্ক যে যদি সিরিয়াসলি কেউ একটা কোনো ছবি বানাতে চায়, জিনিসটা যদি প্যাশনেটলি অ্যাপ্রোচ করে এটা হয়ে যায়, আমার মনে হয় যে সে কেউই হোক। তো এরকম অনেকেই হয়েছে, যেন আমি আপনার একটা গল্প বলছি যে একজন ইটালিয়ান ফিল্ম মেকার আছে, অ্যালিশিয়া রোরবাকার। ওকে, অ্যালিশিয়া রোরবাকার তিনি সুন্দর সুন্দর ছবি করেছে, তো ওনার একটা খুব ভালো ছবি আছে হ্যাপিয়েলস লাচার, আর অন্যান্য ছবি করেছে। তো ওনার রিসেন্টলি একটা ছবিতে যে অ্যাক্টর ইজ এ ব্রিটিশ অ্যাক্টর, সেই ব্রিটিশ অ্যাক্টর ওনার ওই ছবিটা দেখে ওনাকে একদিন চিঠি লেখে, আজকালকার যুগে চিঠি লিখে পাঠিয়েছে ইটলিতে যে এই রোড ওয়াকার পোস্ট অফিসের এই ওই করে। সেই চিঠিটা অনেকদিন পরে তার কাছে পৌঁছায়। সেই চিঠিটা পড়ে তিনি ওই অ্যাক্টরটাকে ডাকেন, আর তারা সাথে মিলে একটা ছবি করেন, খুবই সুন্দর ছবি, যেটা আগের লাস্টে ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল ছিল। আচ্ছা। তো আমার মনে হয় যে সব ছবির না একটা ফেক, একটা ফরচুন বা একটা নিজের গল্প থাকে। যদি কেউ করতে চায় থাকে একটা, আমি তো এরকম ম্যাজিক্যাল ওয়ার্ল্ড ভাবে ভাবি না, আমার জন্য এগুলো সব ম্যাজিক রিয়েলিজম। যে যদি কেউ একটা কোনো ছবি করতে চায়, আর ও নিজেই রাস্তা খুঁজে নেয়, ইউনিভার্সাল কনস্পায়ার। হ্যাঁ অফকোর্স, যে যদি কেউ কিছু ছবি করতে চায় না, ওটা নিজেই রাস্তা করতে করতে চেষ্টা করতে করতে একটা নিজের রাস্তা ধরে নেয়। আপনি ছবির ওপরে যেতেই পারবেন না, অনেক সময় না ছবি বন্ধ হয়ে গেল, আবার শুরু হয়ে গেল, 5 বছর ধরে পড়ে আছে, হঠাৎ করে বেরোলো, হিট হয়ে গেল, কত গল্প আছে। So I think if somebody wants to make a film with me, you'll find a way, and everybody knows me. I'm sure there is a way to connect with me, and yeah, it's open game. আর একদম শেষের দিকে এসে যেটা জিজ্ঞেস করবো যে ডিয়ার মা নিয়ে আমি অন্য কারোর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাইবো না, একটাই জানতে চাইবো যে এখানে 3টি বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে পেটে পেয়ে এদের সঙ্গে কাজ করে কেমন লাগবে? কাজ করে আমার, আমি আসলে শুরুতে ভয়তে ছিলাম, যে কারণ বাচ্চাদের সাথে অ্যাক্টিং করাটা খুব একটা সোজা না। সবচেয়ে আগে তো আপনাকে আনলার্ন করতে হবে, আমি যা শিখেছি ওগুলো বলে দিলাম না, কারণ বাচ্চাদের আমি যার সাথে অভিনয় করছি ক্যারেক্টারের নাম জিমি, তো ও তো অভিনেতা না, তো ছোট বয়স, ওর একটা মুড আছে, ওর একটা মেজাজ আছে, ও খিদে পেয়ে গেলে হয়ে যায়, ঘুম পেয়ে যায়, ওই সাইকোলজিটাকে নিজে নিচে নেমে এসে বোঝাটা, দ্যাট ওয়াজ ভেরি ইউনিক। ওর সঙ্গে অভিজ্ঞতাটা খুব সুন্দর। মানে আমি একটা
আমার জন্য চ্যালেঞ্জও ছিল যে একটা 3 বছর 3.5 বছরের ছোট্ট একটা বাচ্চা, তার সাথে আমাকে অভিনয় করতে হবে। ওর সাথে সবথেকে আগে আমারও ট্রাস্ট, আর টু উইন হার ট্রাস্ট, ওরা আমাকে জিততে হবে। যে আমার দৌড়েছে যে আমার কোলে চড়ে যাবে, ওরা ফেক হয়ে গেলে ছবিই চলবে না। সবচেয়ে আগে তো আমার ওয়ার্কশপ ছিল যে ও এখন আমার মা, মানালি ওর মা, আমি যখন সে দেখায় তো আমাকে জিজ্ঞেস করে যে আমার নাম করে জিজ্ঞেস করে কোথায়, কেমন আছে। She still talks about me. That means I have left an effect on her mind. একদম। So that was very important for me. And that you will see on screen. That I could win her trust and faith. আচ্ছা, এই জায়গাতেই আমি শেষ করবো যে যে বিশ্বাসটা তুমি মানে সিনেমা প্রেমী মানুষের দিতেছিলে, সেই জায়গাটাতে তো বেশিরভাগ ছবি তুমি যেগুলো করেছো যে অনেক মানে আমরা দেখেছি যেগুলো অনেক বড়রাই বেশি দেখেছেন, যারা সিনেমা দেখতে ভালোবাসেন, সেইখান থেকে এবারে একদম এই বাচ্চাদের ট্রাস্ট জেতার যে ব্যাপারটা, সেটা একটা বৃত্ত কমপ্লিট করার মতো কমপ্লিট হলো। তো আমরা চাইবো যে তুমি আরো এরকম আর বাংলায় আরো বেশি করে তোমাকে পাওয়া যাক। আমিও চাই, প্লিজ কল মি ফর মোর ফিল্মস। এবারে একটু দর্শকদের বলে দাও যে তারা ডিয়ার মা কবে থেকে দেখবেন সেটা একটু। সো ডিয়ার মা আসছে আপনার থিয়েটারে 18ই জুলাই, আর 10 দিনে রিলিজ হচ্ছে। আপনারা যাবেন, দেখবেন, ট্রেলার বেরিয়ে গেছে, ট্রেলার দেখবেন, শেয়ার করবেন, বন্ধুদের বলবেন যে ডিয়ার মা বলে একটা ছবি রিলিজ হচ্ছে। তা আমি আছি, জয়া এহসান আছে, অনিরুদ্ধ রায়চৌধুরী ডিরেক্টর, আর বিক্রম ঘোষের মিউজিক, অভিক মুখার্জি ক্যামেরা, দারুণ ক্যামেরা। সো এভরিথিং ইজ পারফেক্ট, পিচ পারফেক্ট। সো প্লিজ গো ওয়াচ ডিয়ার মা ইন সিনেমাস। থ্যাংক ইউ। অনেক সময় দিলে চন্দনদা, তোমায় ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আপনারা এখানেই এই পর্ব শেষ করলাম। আপনারা আরো চোখ রাখুন, আরো এরকম অনেক ইন্টারভিউ, অনেক কিছু দেখুন। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ।